তো আমরা গতকাল যেখানে শেষ করেছিলাম সেই জায়গা থেকেই মোটামুটি স্টার্টটা করব। সেটা হচ্ছে যে আমরা দুটো ল এর ব্যাপারে দেখেছিলাম, মেন্ডেলিয়ান জেনেটিক্স এর খুব কমন ল। আই হোপ আই এম অডেবল, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পাচ্ছি। ওকে। সো মেন্ডেলিয়ান জেনেটিক্স এর দুটো খুব কমন ল যেটার ব্যাপারে আমরা সবাই জানি, যে ল অফ ডমিনেন্স অ্যান্ড ল অফ ইন্ডিপেন্ডেন্ট, এই ল অফ সেগ্রিগেশন। এই দুটো ল এর ব্যাপারে আমরা দেখেছিলাম। এবার যেটা ব্যাপার হচ্ছে যে আহ, মেন্ডেল যে কাজটা করেছিলেন এবং স্বীকৃতি পেয়েছিলেন, তো দ্যাট ওয়াজ নট, কি বলবো, লাইক কাটিং আ কেক। এটা কিন্তু খুব একটা স্মুথ ছিল না, ইট ওয়াজ নট আ পিস অফ আ কেক। ঠিক আছে? কারণ হচ্ছে যে এই যে লস গুলো, এই ল গুলো কিন্তু ইউনিভার্সালি ট্রু নয়। যে কোনো সাইন্টিফিক প্রিন্সিপাল, হ্যাঁ, তখনই প্রুভ হয় যখন কোনো এক্সেপশন থাকে। একটা কথাই আছে, এক্সেপশন প্রুভস দ্য ল। তো সেক্ষেত্রে মেন্ডেলের ক্ষেত্রেও ব্যাপারটা সেম ছিল, যে উনি যে সাইন্টিফিক দুটো ল দিয়েছিলেন, সেই ল গুলো কখনোই ফুল প্রুফ, মানে বলতে যে তার কোনো এক্সেপশন হবে না এরকম কিন্তু ব্যাপারটা ছিল না। তার কারণ হচ্ছে যে সেই সময় মেন্ডেলের যিনি আর কি সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী বলবো ছিলেন, খুব ফেমাস বটানিস্ট কার্ল ভন নেগলি। তো কার্ল ভন নেগলি কিন্তু মেন্ডেলের এই ল গুলো পড়ে তৎক্ষণাৎ এগুলোর খণ্ডন করে দেন, বলেন যে না, এগুলো মেয়ার স্ট্যাটিস্টিক্যাল কোইন্সিডেন্স। এই যে রেশিও টেশিও, এগুলো মেয়ার স্ট্যাটিস্টিক্যাল কোইন্সিডেন্স। এই রেশিও গুলোর ওপর যেহেতু ওনার পুরো তত্ত্বগুলোই বাহ্যিক বৈশিষ্ট্যের ওপরই আর কি নির্ভরশীল ছিল, তো উনি কোনো মেকানিজম মেন্ডেল সেভাবে দিতে পারেননি। যার জন্য আর কি এই কথাটা একেবারেই ট্রু, যে আহ মেন্ডেলকে তখনই আর কি বলেন যে কার্বন নেগলি, এটা তো কেটে গেল। তোমরা জয়েন না হতে পারলে, এটা আমি তো রেকর্ডিং দিয়েই দেবো, এতবার হোয়াটসঅ্যাপ করলে আমার ফ্লোটা কেটে যাচ্ছে না। জয়েন হতে পারছি না, জয়েন হতে পারছি না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আহ কার্বন নেগলি উনি বললেন যে না, দিজ আর মেয়ার স্ট্যাটিস্টিক্যাল কোইন্সিডেন্স। হ্যাঁ, এই যে রেশিও বলা হচ্ছে এবং এই রেশিও গুলোর উপর বেস করে যে তত্ত্বগুলো দেয়া হচ্ছে, দিজ আর নট ট্রু। হ্যাঁ, এবং দ্যাট ওয়াজ কাইন্ড অফ অ্যাকসেপ্টেড অলসো। তার কারণ হচ্ছে যে আম, মেন্ডেলের একটা জিনিস তো অবশ্যই, যে ওনার কোনো মলিকিউলার লেভেলের কোনো এভিডেন্স ছিল না। আর দ্বিতীয় হচ্ছে সেই যুগে কিন্তু এতটা ম্যাথামেটিক্স এর ইন্টারফেয়ারেন্স কেউ মেনে নিচ্ছিল না আর কি। বায়োলজিক্যাল সায়েন্স, মানে বায়োলজিক্যাল সায়েন্স এতটা অঙ্ক মেনে চলছে, এই ব্যাপারটাও খুব একটা প্রচলিত ছিল না। দেখবে আমরা আজকের দিনেও, হ্যাঁ, যে জিনিসটা খুব একটা প্রচলিত নয় সেটাকে অ্যাকসেপ্ট করতে কিন্তু আমাদের সময় লাগে। এখন হয়তো আমরা অনেক এআই এআই বলছি, যখন প্রথমে এসেছিল ভুল বাজে, কি হবে ওসব ব্যবহার করে, এইরকম কিন্তু একটা আমাদের মধ্যে টেন্ডেন্সি ছিল। তা এখন একটা বেসিক প্রশ্ন তোমাদের করছি, তোমরা বলো তো যে মেন্ডেলের ল ফলো করার জন্য, ইফ আই আস্ক ইউ, যে হোয়াট ইজ দ্য প্রাইমারি কন্ডিশন যে একটা পার্টিকুলার স্পিসিস মেন্ডেলের ল ফলো করবে, হোয়াট উড বি ইয়োর আনসার? ইট শুড বি অ্যান ওয়ান লাইন আনসার। একেবারে প্রি স্যার, রিকুইজিটটা কি? ডিপ্লয়েড হতে হবে। ডিপ্লয়েড হতে হবে। ওকে, ডিপ্লয়েড হতে হবে। বাট ডিপ্লয়েড হলেই যে সেটা মেন্ডেলের ল ফলো করবে তার কোনো মানে নেই। আর স্যার, ডমিনেন্ট আর রিসেসিভ জিন্স থাকতে হবে। প্রথম কথা হচ্ছে যে জিন আর অ্যালিলের মধ্যে একটু ডিফারেন্সটা বলি। হাইট অফ দ্য প্লান্ট ইজ দ্য জিন। তার দুটো অ্যালিল আছে, একটা হচ্ছে ডমিনেন্ট যেটা হচ্ছে টল, আর একটা হচ্ছে রিসেসিভ যেটা হচ্ছে ডোয়ার্ফ। সো অ্যালিলস আর অল্টারনেটিং ফর্মস অফ আ জিন। জিনটা হচ্ছে ডিটারমাইন্স দ্য ট্রেট দ্যাট ইজ দ্য হাইট অফ দ্য প্লান্ট।
তার একটা ডমিনেন্ট অ্যালিল আছে আর একটা রিসেসিভ অ্যালিল আছে। এরকম কিন্তু ব্যাপারটা নয় যে একটা ডমিনেন্ট জিন আর একটা রিসেসিভ জিন, না। অ্যালিলটা ডমিনেন্ট আর অ্যালিলটা রিসেসিভ, জিন কিন্তু একটাই। হ্যাঁ, না, ডমিনেন্ট রিসেসিভ এসে ডিপ্লয়েডে থাকতেই পারে, কিন্তু তাতেও যে মেন্ডেলিয়ান ল ফলো করবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আর কিছু কারণ মাথায় আসছে? ওকে, সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আমি বলে দিচ্ছি, that particular species should produce gamete by meiosis. That particular species should produce gamete by meiosis. এটা হচ্ছে প্রিরিকুইজিট। যদি কোথাও পার্থেনোকার্পি হয় বা অ্যাপোমিকটিক ফ্লাওয়ার হয় কোনোটা, সেক্ষেত্রে কিন্তু কখনোই মেন্ডেলিয়ান ল ফলো করবে না। মানে যদি সেক্সুয়াল রিপ্রোডাকশনটাই না হয়, হ্যাঁ, আমরা তো জানি যে সব গাছ ডেফিনেটলি সেক্সুয়ালি রিপ্রোডিউস করে না, সব অ্যানিমালও সেক্সুয়ালি রিপ্রোডিউস করে না, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু মেন্ডেলিয়ান জেনেটিক্স এর কোনো মানে অ্যাপ্লিকেশনই নেই। যদি মিওসিস না হয়, গ্যামেট তৈরি না হয়, এবং ইন্ডিভিজুয়াল গ্যামেটস একটা করে অ্যালিল না পায়, সেক্ষেত্রে কিন্তু মিওসিসের কোনো মানে সেখানে কোনো লিঙ্কই আসছে না। অ্যাম আই ক্লিয়ার? এইটা কিন্তু হচ্ছে গিয়ে প্রিরিকুইজিট যে কোনো কিছুর মিওটিক হওয়ার জন্য, যে ইট শুড প্রডিউস গ্যামেটস। হ্যাঁ, it should produce gametes by meiosis and each gamete should get one of the alleles. এইবার যেটা প্রশ্ন, কার্ল ভন নেগলি কেন নস্যাৎ করেছিলেন? কারণ তিনি যে পার্টিকুলার উইডটা নিয়ে কাজ করতেন, হ্যাঁ, ড্যান্ডেলিয়াম, দিস ইজ কাইন্ড অফ আ উইড, আগাছা। তো এই যে ড্যান্ডেলিয়াম, এর ফ্লাওয়ার্স গুলো কিন্তু অ্যাপোমিকটিক ফ্লাওয়ার ছিল, মানে থ্রু মিওসিসের সাহায্যে তৈরি হতো না। তা যেখানে ট্রু মিওসিস হয় না, সেখানে কিন্তু কোনোভাবেই মেন্ডেলিয়ান ল উইল নেভার হোল্ড ট্রু। ফলে মেন্ডেল নিজেও কার্ল ভন নেগলির বলার পরে ওই ড্যান্ডেলিয়ামে নিজের এক্সপেরিমেন্ট রিপিট করার চেষ্টা করেন, এবং মেন্ডেল ফেল্ড। তো তখন উনি সেটার একটা প্রবাবল এক্সপ্লানেশন খুঁজতে শুরু করেন, অ্যান্ড ইট ওয়াজ সেড দ্যাট হি কুড গিভ আ প্রবাবল এক্সপ্লানেশন। মানে সেই সময় মিওসিস যে ব্যাপারটা এবং মিওটিক ফ্লাওয়ার, অ্যাপোমিকটিক ফ্লাওয়ার, এই কনসেপ্ট গুলো মেন্ডেল কিন্তু এক্সপ্লেন করতে পেরেছিলেন। যে ওনার যে ইয়েটা হচ্ছে, মানে এই যে লটা, সেই লটা কেন কোনো কোনো পার্টিকুলার স্পিসিসে ফলোড হচ্ছে না, সেটা কিন্তু উনি এক্সপ্লেন করতে পেরেছিলেন। তা দিস ইজ আ ডিফারেন্ট স্টোরি। এবার হচ্ছে, নাও উই হ্যাভ আ স্পেসিফিক ফ্লাওয়ার which actually is reproduces by মিওসিস, মানে গ্যামেট তৈরি করে, প্রডিউসেস গ্যামেট বাই মিওসিস। তাহলেও কি মেন্ডেলিয়ান ল ফলো করবে? এখানে একটু আগে তোমাদের মধ্যে একজন বললে স্যার ডমিনেন্ট হতে হবে আর রিসেসিভ হতে হবে। নাও মাই কোয়েশ্চেন ইজ যে হোয়াট ইজ আ ডমিনেন্ট অ্যালিল অ্যান্ড হোয়াট ইজ আ রিসেসিভ অ্যালিল? এনি ওয়ান ফ্রম ইউ, হোয়াট ইজ আ ডমিনেন্ট অ্যালিল অ্যান্ড হোয়াট ইজ আ রিসেসিভ অ্যালিল? কেউ আমাকে যদি একটু বল। কেউ জানো না যে ডমিনেন্ট অ্যালিল কাকে বলে আর রিসেসিভ অ্যালিল কাকে বলে? একই অবস্থা। বিদিশা, হোয়াট ইজ আ ডমিনেন্ট অ্যালিল অ্যান্ড হোয়াট ইজ আ রিসেসিভ অ্যালিল? স্যার, ডমিনেন্টটা মোস্ট অফ দ্য জেনারেশনে শো করবে, কিন্তু রিসেসিভটা শো করতেও পারে, না করতেও পারে। ওকে, এনিথিং এলস? স্যার, যে আলিটা দেখাতে দেখাতে পারে না, ম্যাক্সিমাম কিছু আমি তাই দেখেছি। তোমার গলা কিছুই বোঝা যাচ্ছে না, তুমি প্রবাবলি বিজয়া দশমী সেলিব্রেট করতে করতে বলছো।
তাই কিছু বোঝা যাচ্ছে না। এনিওয়ে, এবার আমি বলি, শোনো। সেটা হচ্ছে গিয়ে যে আহ দেখো, এই তথ্যগুলো যেগুলো তোমরা বলছো, এগুলো আমরা ভেবে রাখি, এবং আমরাই ভবিষ্যতে দুটো জিনিস পড়বো, সেটা হচ্ছে পেনিট্রেন্স এবং এক্সপ্রেসিভিটি। একটা ক্যারেক্টার এক্সপ্রেস বা একটা ট্রেট, যেটা আমরা জেনেটিক্সে বলে থাকি, সেটা এক্সপ্রেস হবে কি হবে না, সেটা নির্ভর করবে সেই ট্রেটের এক্সপ্রেসিভিটি কতটা। ঠিক আছে, এক্সপ্রেসিভিটি কতটা সেটার উপর। হ্যাঁ, এবার একটা জিনিস আমাকে বোঝাও, যেটা আমি তোমাদের আগেও বলেছি। তো ব্র্যাকিডাক্টাইলি, এটা আমি তোমাদের উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে আঙুল ছোট হবে। নর্মাল ব্র্যাকি মানে ছোট, ডাকটাইলি মানে হচ্ছে গিয়ে আঙুল ছোট হওয়া। কিংবা পলিডাকটাইলি, ঠিক আছে, পলিডাকটাইলি যেটা আরো কমন। হ্যাঁ, এই পলিডাকটাইলি, এটা ঋত্বিক রোশনের আছে, তোমাদের চেনাশোনাও অনেক লোকেরই আছে হাতে 6টা আঙুল। দ্যাট ইজ নাথিং ভেরি 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 আনকমন। তাহলে এই পলিডাকটাইলি যে ব্যাপারটা, তোমরা আমাকে একটা কথা বলো তো, এই যে পলিডাকটাইলি, দ্যাট ইজ আ ডমিনেন্ট ক্যারেক্টার, কিন্তু আমরা পপুলেশনে কজনের মধ্যে পলিডাকটাইলি দেখতে পাই? ঠিক আছে, আমরা পপুলেশনে কজনের মধ্যে পলিডাকটাইলি দেখতে পাই? এবং এই যে পলিডাকটাইলি আমরা যদি দেখতেও পাই, তাহলেও কিন্তু আমরা সবার মধ্যে সেম দেখতে পাই না। কারুর একটা গোটা আঙুল থাকে, কারুর 2 হাতে গোটা আঙুল থাকে, কারুর 2 হাত 2 পায়ে গোটা আঙুল থাকে, কারুর জাস্ট ঋত্বিক রোশনের মতো একটা হাতে ছোট্ট করে একটা আঙুল আছে, কারুর একটা ছোট্ট স্টাফ থাকে, কারুর কিছুই থাকে না। তাহলে পেনিট্রেন্স এবং এক্সপ্রেসিভিটি এই দুটোর উপর কিন্তু ডিপেন্ড করছে। তোমার শুধু জিনটা থাকলেই হবে না। হুম, জিনটা কতটা পেনিট্রেট করবে এবং কতটা নিজেকে এক্সপ্রেস করবে, সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে গিয়ে হচ্ছে যে তোমার ফাইনালি সেই জিনের পেনিট্রেন্স এবং এক্সপ্রেসিভিটি কিরকম। তো এই জিনিসটা বেসিক্যালি একটা ডমিনেন্ট ক্যারেক্টার, যখন আমি বলছি না, ইটস দ্য ওয়ে আই ডিফাইন ইট। আমি একটা ক্যারেক্টারকে কিভাবে ডিফাইন করছি তার উপর নির্ভর করে সেটা ডমিনেন্ট ক্যারেক্টার না সেটা রিসেসিভ ক্যারেক্টার। এবারে এই এক্সপেরিমেন্টটায় আমরা যদি দেখি, যেটা হচ্ছে ডগ ফ্লাওয়ার বা স্ন্যাপড্রাগন, অ্যান্টিরিনাম মেজাস বা অ্যান্টিরিনাম এসপি, এই গাছে যেটা দেখা যাচ্ছে যে রেড ফ্লাওয়ার এবং হোয়াইট ফ্লাওয়ার। এবার এই রেড ফ্লাওয়ার এবং হোয়াইট ফ্লাওয়ারের মধ্যে যদি ক্রস হয়, এবং আমি যদি এটা ধরি, আবার বলছি, আমি যদি এটা ধরি যে ক্যাপিটাল আর, which stands for the red flower, is dominant over small r, which produces white flower, তাহলে in the F1 generation we would see pink flowers, আমরা গোলাপি ফুল দেখতে পাবো এই ক্ষেত্রে। কিন্তু আমরা এইটা যদি মেন্ডেলের ল ফলো করতো, তাহলে কিন্তু আমাদের রেড ফ্লাওয়ারই দেখার কথা ছিল। দ্যাটস হোয়াট ল অফ ডমিনেন্স সেজ। বাট হিয়ার উই কুড সি পিঙ্ক ফ্লাওয়ার্স। ওয়াই? দিস ইজ ইনকমপ্লিট ডমিনেন্স। খুব মন দিয়ে কথাটা শোনো। ইনকমপ্লিট ডমিনেন্স ইজ আ কেস where neither of the allele expresses itself. ঠিক আছে, ইনকমপ্লিট ডমিনেন্স ইজ দ্য কেস where neither of the allele expresses itself. দুটোর কোনো অ্যালিলটাই নিজেকে এক্সপ্রেস করে না, সেই জায়গাটাকে বলা হয় গিয়ে হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। হ্যাঁ, অ্যান্ড ইউ সি দ্যাট দেয়ার ইজ ক্যাপিটাল আর, স্মল আর। হ্যাঁ, এবার এবার যেটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন F2 জেনারেশনও দেখছি, আমরা F2 জেনারেশনে কি দেখতে পাচ্ছি না, জেনোটিপিক এবং ফেনোটিপিক দুটো রেশিওই সেম। হ্যাঁ, মানে ফেনোটিপিক রেশিও হচ্ছে 1 red 2 pink আর 1 white। এটাই কিন্তু যদি মেন্ডেলিয়ান মনোহাইব্রিড ক্রস হতো, এই রেশিওটা হতো গিয়ে হচ্ছে 3:1, মানে 3টে রেড আর একটা হোয়াইট। আর জেনোটিপিক রেশিও সেটা তো 1:2:1, উভয় ক্ষেত্রেই হবে। তাহলে এই জিনিসটার থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে নাইদার অফ দি অ্যালিল এক্সপ্রেসেস ইটসেলফ, মানে ক্যাপিটাল আরও স্মল আর এর ওপর ডমিনেন্ট নয়, স্মল আরও ক্যাপিটাল আর এর ওপর ডমিনেন্ট নয়। তো
So this is called incomplete dominance. Okay. Now let us come to another particular character, that is co-dominance. Co-dominance, এইখানে আমরা জানি the best example is the ABO blood group. ABO blood group in human. এই যে কোডমিনেন্স, এইখানে আবার ব্যাপারটা একটু অন্যরকম হচ্ছে। এখানে হচ্ছে both the alleles, হ্যাঁ, ইন কেস অফ কোডমিনেন্স বোথ দি অ্যালিলস, মানে দুটো অ্যালিলই, হ্যাঁ, সেটা ক্যাপিটাল এ হতে পারে আর ক্যাপিটাল বিও হতে পারে, both the alleles expresses itself simultaneously. তাহলে ইনকমপ্লিট ডমিনেন্স এর ক্ষেত্রে ছিল neither of the allele expresses itself, আর কোডমিনেন্স এর ক্ষেত্রে হচ্ছে both the alleles expresses itself. তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে আমার যদি অ্যালিল এ এবং অ্যালিল বি দুটোই থাকে, সেক্ষেত্রে আমার ব্লাড গ্রুপ এ বি হবে। যদি শুধু অ্যালিল এ থাকে তাহলে এ হবে, যদি শুধু অ্যালিল বি থাকে তাহলে বি হবে, এবং যদি ও থাকে, হ্যাঁ, অ্যালিল এ সাথে তাহলেও এ হবে, যদি ও থাকে অ্যালিল বির সাথে তাহলে বি হবে। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু একটা ছোট্ট ক্রিটিক্যাল ব্যাপার চলে আসছে, সেটা হচ্ছে ইট ভায়োলেটস দ্য বেসিক ডেফিনেশন অফ অ্যালিল, দ্যাট ইজ দ্য অল্টারনেটিং ফর্ম অফ আ জিন। তাহলে আমাদের ক্রোমোজোমে তো দুটোই লোকাস আছে, হ্যাঁ, দুটোই লোসাই আছে রাদার, যেখানে কিন্তু অ্যালিলস থাকতে পারে, বাট হিয়ার দ্য নাম্বার অফ অ্যালিলস আর থ্রি, দ্যাট ইজ এ বি অ্যান্ড ও। So this is a case of multiple allelism. But you have to remember one thing, this multiple allelism is seen in population. ঠিক আছে, একটা পপুলেশনের মধ্যে কিন্তু এই তিন ধরনের অ্যালিল দেখা যায়, বাট ডেফিনেটলি নট উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল। কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালের মধ্যে তিনটে অ্যালিল কিন্তু হওয়া সম্ভব নয় অ্যাপারেন্টলি, আপাতত। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে we have two loci for alleles. ঠিক আছে, so multiple allelism is seen in population. নাও ইনহেরিটেন্স অফ টু জিনস, আমরা এই কনসেপ্টটায় আসার আগে আমরা একটা ছোট জিনিস বুঝে নিই। এইটা তো গেল গিয়ে হচ্ছে ল অফ ডমিনেন্স এর এক্সেপশন, সেটা হচ্ছে গিয়ে যে ইনকমপ্লিট ডমিনেন্স এবং কো ডমিনেন্স। সো ল অফ সেগ্রিগেশন, যেখানে আমরা বলছি যে গ্যামেটস যখন ফর্মেশন হয়, দেন দিজ ফ্যাক্টর, দি অল্টারনেটিং ফর্মস অফ দ্য ফ্যাক্টরস, that is the alleles, they segregate and each of the gamete gets one single allele. Okay, তো সেই জিনিসটা কিন্তু আমরা বলছি ল অফ সেগ্রিগেশনের ক্ষেত্রে, বাট অলওয়েজ কি এইরকম ঘটে? না, দেয়ার আর এক্সেপশনস যেখানে কিন্তু এরকম ঘটে না। দি আনসার ইজ দেয়ার আর মেনি ডিজিজড কন্ডিশন যেখানে কিন্তু এই জিনিসটা ঘটে না। ফর এক্সাম্পল, ইউ সি, আমরা যখন দেখছি গিয়ে হচ্ছে ডাউন সিনড্রোম, দ্যাট ইজ দ্য ট্রাইজোমি অফ ক্রোমোজোম 21, এইটা যখন ঘটছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে ক্রোমোজোম 21-এর তিনটে কপি থাকছে। আরো বলতে গেলে যে কোনো একটা ক্রোমোজোম 21-এ যে দুটো অ্যালিল আছে, সেই দুটো অ্যালিলই কিন্তু একসাথে একটা গ্যামেট পাচ্ছে। So it's not like that there are segregation of both the alleles, and each of the gametes get only one allele. কারণ আমরা ডাউন সিনড্রোমের ক্ষেত্রে দেখতে পারি দেয়ার ইজ ওয়ান গ্যামেট which contains both the copies of chromosome number 21 due to non-disjunction during meiosis, and that particular gamete contains actually both the alleles present in chromosome 21. ঠিক আছে, মানে both the copies যেহেতু পাচ্ছি, both the homologs, মানে হোমোলোগাস পেয়ারের দুটো ক্রোমোজোম 21ই, যেটা মার থেকে পাওয়া গেছে এবং বাবার থেকে পাওয়া গেছে, এই কিন্তু দুটোই পাচ্ছে। ঠিক আছে, সো দিস ইজ ওয়ান অফ দ্য এক্সেপশনস। এরকম আরো আছে, যেমনি হচ্ছে গিয়ে টার্নার সিনড্রোম, এখানে এক্সও তৈরি হচ্ছে। সো দেয়ার ইজ আ গ্যামেট, যে ওটা আসছে মানে সেখানে কিছুই আসেনি, তো অন্য গ্যামেটে দুটো কপি চলে গেছে, হ্যাঁ, মানে দুটো হোমোলোগাস, মানে হোমোলোগাস পেয়ারের দুটো ক্রোমোজোমই চলে গেছে। সো
ইউ কুড আন্ডারস্ট্যান্ড যে অ্যালিলস গুলো সবই চলে গেছে। আবার ক্লাইনফিল্টার সিনড্রোম, XXY, সো ইট হ্যাজ গট টু কপিজ অফ এক্স। তাহলে পুরো এক্স এর মধ্যে যে দুটো টাইপের অ্যালিল ছিল, দুটো অ্যালিলই কিন্তু পার্টিকুলার ইয়ে নিয়ে নিয়েছে, পেয়ে গেছে, ঠিক আছে। সো এই এই ব্যাপারগুলো থাকছে, এই জিনিসগুলো থাকছে যখন দেয়ার ইজ আ নন ডিসজাংশন অফ ক্রোমোজোমস, কনসিকুয়েন্টলি দেয়ার ইজ আ নন সেগ্রিগেশন অফ অ্যালিলস। হ্যাঁ, whenever there is a non disjunction of chromosomes, there is obviously a non segregation of alleles. We cannot do much about it, ঠিক আছে। সো এতক্ষণ আমরা যে জিনিসটাই পড়ে গেলাম, দ্যাট ইজ রিলেটেড টু আ ক্রস দ্যাট ইজ নোন অ্যাজ আ মোনোহাইব্রিড ক্রস, যেখানে আমি একটা পার্টিকুলার ট্রেট নিয়ে ক্রস করছি। মেন্ডেল নেক্সট যেটা ভাবলেন, যে আমি যদি দুটো ট্রেট নিয়ে কাজ করি, তাহলে একটি বৈশিষ্ট্যের বিন্যাস কি অন্য বৈশিষ্ট্যের বিন্যাসের উপর নির্ভরশীল না নির্ভরশীল নয়। দ্যাট ইজ দ্য অ্যাসর্টমেন্ট অফ ওয়ান অফ দি ট্রেটস, ঠিক আছে, ইজ ইট ডিপেন্ডেন্ট আপন দ্য অ্যাসর্টমেন্ট অফ দ্য আদার ট্রেট অর নট। দ্যাট ওয়াজ হিজ প্রাইমারি কোয়েশ্চেন। মানে খুব সহজ বাংলায় বুঝতে গেলে, একটি বৈশিষ্ট্য কি অন্য বৈশিষ্ট্যকে ইনফ্লুয়েন্স করে কোনোভাবে, না ইনফ্লুয়েন্স করে না। একটি বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্যকে কোনোভাবে প্রভাবিত করছে না প্রভাবিত করছে না। সো ফর দ্যাট হি ডিড আ নাম্বার অফ এক্সপেরিমেন্টস, যার মধ্যে একটা দেখানো হয়েছে। উনি অন্যান্য অন্যান্য বিভিন্ন কম্বিনেশন অফ ট্রেডস নিয়েও এক্সপেরিমেন্ট করেছেন। এখানে দেখা যাচ্ছে যে round yellow seed, again the true breeding variety, that is capital R, capital R, capital Y, capital Y, and that is actually getting crossed with wrinkled green seed, that is small r, small r, small y, small y. So here we have to understand that round is dominant over wrinkled and yellow is dominant over green. Round is dominant over wrinkled and yellow is dominant over green. তাহলে আমরা এখান থেকে কি গ্যামেটস পেলাম? আমরা পেলাম গিয়ে হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, আর এখান থেকে পেলাম স্মল আর স্মল ওয়াই। তো এই দুটো পাওয়ার পর F1 এ আমরা কিন্তু রাউন্ড ইয়েলোই পাবো। এখনো অব্দি পুরো মানে মনোহাইব্রিড রেশিওকে ডিটো ফলো করে যাচ্ছে। ওখানেও মনে করে দেখো, মনোহাইব্রিড ক্লাসের ক্ষেত্রেও F1 এ কিন্তু আমরা শুধু ডমিনেন্ট ট্রেড গুলোই পেয়েছিলাম। এইবারে F1 কে যখন আমি সেলফিং করছি, তখন আমি কি পাচ্ছি? সো আই এম গেটিং ফোর কাইন্ড অফ গ্যামেটস, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই এবং স্মল আর স্মল ওয়াই। এইগুলোর যখন সেলফিং হচ্ছে, আই এম গেটিং আ রেশিও অফ 9:3:3:1. Now what is this 9:3:3:1? 9 is your রাউন্ড ইয়েলো, ঠিক আছে। তার মানে হচ্ছে দুটো ডমিনেন্ট ট্রেন্ড। তারপর 3 হচ্ছে গিয়ে রাউন্ড গ্রিন, তারপর 3 হচ্ছে গিয়ে রিঙ্কলড ইয়েলো, এবং 1 হচ্ছে গিয়ে রিঙ্কলড গ্রিন। সো ভালো কথা, দিস ইজ মেন্ডেলিয়ান ডাইহাইব্রিড রেশিও। কিন্তু এই মেন্ডেলিয়ান ডাইহাইব্রিড রেশিওর থেকে স্বাধীন বিন্যাস হচ্ছে কিনা দুটো জিনের মধ্যে, এটা আমি কিভাবে বুঝতে পারছি? দেখো, এর জন্য একটা খুব ছোট্ট জিনিস, আমাদের একটা মিনিমাম আইডিয়া থাকতে হবে, সেটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি। সো হোয়াট ইজ দ্যাট আইডিয়া? সেটা হচ্ছে যে দুটো ইভেন্ট যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, মানে একটি ইভেন্ট অন্য ইভেন্টটিকে যদি কোনোভাবে প্রভাবিত না করে, তাহলে দুটি ইভেন্টের একসাথে হওয়ার প্রবাবিলিটি হচ্ছে ইন্ডিভিজুয়াল ইভেন্টস এর হওয়ার প্রবাবিলিটির গুণফল। যদি ব্যাপারটা বুঝতে খুব কঠিন হয়, আমি জিনিসটাকে এইভাবে বোঝাচ্ছি। সে আমি এবং সে এখানে সারস্বত, আমরা দুজনে টস করছি। তো আমার টস করে হেড পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে 0.5 বা 50%। সারস্বত টাচ করবে এবং ও হেড পাবে, সেই প্রবাবিলিটিটাও হচ্ছে 0.5 বা 50%। এবার দুজনেই যে একসাথে হেড পাবে, সেটার প্রবাবিলিটি হবে গিয়ে হচ্ছে 0.5 ইন্টু 0.5।
এবার দুজনেই যে একসাথে হেড পাবে সেটার প্রবাবিলিটি হবে গিয়ে হচ্ছে 0.5 × 0.5, দ্যাট ইজ 0.25 বা 25%। কিভাবে? তোমরা যদি প্রশ্ন করো তাহলে উত্তর এটাই হবে, দিস ইজ আ রুল বা দিস ইজ আ ল। যেহেতু আমার হেড পড়াটা বা টেল পড়াটা সারস্বতের হেড পড়া বা টেল পড়ার ওপর কোনোভাবেই নির্ভরশীল নয়, তাহলে দুজনের একসাথে টস করলে হেড পড়ার প্রবাবিলিটি হবে ইন্ডিভিজুয়াল আমার হেড পড়ার প্রবাবিলিটি এবং সারস্বতের হেড পড়ার প্রবাবিলিটি, এই দুটোর গুণফল। ঠিক আছে? এইবার মেন্ডেল কি দেখলেন? মেন্ডেল দেখলেন 1600 গাছ, 3200 গাছ, এবং তার মধ্যে উনি এরকম একটা রেশিও পেলেন, রাউন্ড গ্রিন গাছ, রাউন্ড ইয়েলো গাছ কটা, রিঙ্কেলড গ্রিন গাছ কটা, রাউন্ড গ্রিন গাছ কটা, রিঙ্কেলড ইয়েলো গাছ কটা। এবার সেই গাছগুলোর থেকে উনি মোটামুটি একটা রেশিওর আইডিয়া পেলেন, দ্যাট ইজ 9:3:3:3:1। উনি এই জিনিসটা বুঝলেন, তার মানে দুটো মনোহাইব্রিড ক্রস ইন্ডিপেন্ডেন্টলি হয়েছে। লোকটার লেভেল অফ জিনিয়াসটা বোঝার চেষ্টা করো। উনি একটা রেশিও দেখে এটা বুঝলেন যে একটা মনোহাইব্রিড ক্রস কিন্তু অন্য মনোহাইব্রিড ক্রসকে কোনোভাবেই প্রভাবিত করছে না। কেন প্রভাবিত করছে না? তার কারণ হচ্ছে যে আহ, আমি যদি এই দুটো ক্রস মনোহাইব্রিড ওয়েতে করতাম, তখন আমার রেজাল্ট কি হতো? তখন আমার রেজাল্ট হতো গিয়ে হচ্ছে রাউন্ড আর রিঙ্কেলড। রাউন্ড আর রিঙ্কেলড এর রেশিও কত হতো? 3:1। রাউন্ড ইজ টু রিঙ্কেলড হতো 3:1, মেন্ডেলিয়ান মনোহাইব্রিড রেশিও। এবং ইয়েলো ইজ টু গ্রিন, ইয়েলো ইজ ডমিনেন্ট, গ্রিন ইজ রিসেসিভ, সেটারও মেন্ডেলিয়ান মনোহাইব্রিড রেশিও হতো গিয়ে হচ্ছে 3:1। তাহলে রাউন্ডের রেশিও হতো 3:1, রিঙ্কেলড রেশিও হতো গিয়ে হচ্ছে 3:1। ওকে, আর 10 মিনিট। ওকে, নো প্রবলেম। রিঙ্কেলড রেশিও এই ইয়েলো এবং রাউন্ড ইজ টু রিঙ্কেলড রেশিও হতো 3:1, এবং ইয়েলো ইজ টু গ্রিনের রেশিও হতো গিয়ে হচ্ছে 3:1। রাউন্ড ইজ টু রিঙ্কেলড রেশিও হতো 3:1, ইয়েলো ইজ টু গ্রিনের রেশিও হতো 3:1। এই দুটো যদি একে অপরের সাথে ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে দুটোর একসাথে ঘটার প্রবাবিলিটি হচ্ছে 3:1 ইন্টু 3:1। এই ইভেন্টটা, দ্যাট ইজ দ্য অ্যাসর্টমেন্ট অফ রাউন্ড ইজ টু wrinkled and the assortment of yellow is to green, if they are independent of each other, then the ratio of these characters occurring together is the multiplication of their individual monohybrid ratio. That is 3:1 into 3:1. Now, can anybody tell me what is 3:1 into 3:1? তাহলে 3 3s are 9, 3 1s are 3, 1 3s are 3, 1 1s are 1, 3 3s are 9, 3 1s are 3, 1 3s are 3, 1 1s are 1। তাহলে it is nothing but 9:3:3:1। মেন্ডেলের জিনিয়াসটা এখানেই ছিল, যে মেন্ডেল এই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন। সো হাউ ইজ ইট কামিং? এই 9:3:3:1 ইজ নাথিং বাট দ্য মাল্টিপ্লিকেশন প্রোডাক্ট অফ 3:1 ইন্টু 3:1। মানে দুটো ক্যারেক্টারই কিন্তু ইন্ডিভিজুয়ালি অ্যাসর্ট করছে অ্যাজ 3:1 অ্যান্ড 3:1 রেশিও। সেটা কালার অফ দ্য সিডও হতে পারে বা শেপ অফ দ্য সিডও হতে পারে। দুটো ক্যারেক্টারই কিন্তু 3:1 ইন্টু 3:1 রেশিওতে অ্যাসর্ট করছে। সো দে আর, দেয়ার অ্যাসর্টমেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। ঠিক আছে? ফ্রম দেয়ার কেম দি ল অফ, ফ্রম দেয়ার কেম দি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীন বিন্যাসের সূত্র। কিন্তু অ্যাজ আই হ্যাভ সেড, যে এনিথিং এনিথিং any law will have exceptions and the exception will prove the law। এইখানে কিন্তু একটা বিশাল বড় প্রি রিকুইজিট আছে বা একটা অ্যাজাম্পশন আছে।
এই জিনিসগুলো কিন্তু আমরা যখন ক্লাস 12-এ পড়েছি তখন আমরা অত মন দিয়ে ব্যাপারগুলো ভেবে দেখিনি। হোয়াট ইজ দ্য প্রিরিকুইজিট? এখানে কিন্তু এটা ধরেই নেওয়া হচ্ছে যে এই যে চার ধরনের গ্যামেট, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই এবং স্মল আর স্মল ওয়াই, এরা প্রত্যেকটা সম পরিমাণে তৈরি হয়েছে। মানে ইফ দিস ইজ 25%, this is 25%, this is 25%, and this is also 25%. Similarly, this is 25%, this is 25%, this is 25%, and this is also 25%. তবেই কিন্তু এই 9:3:3:1 এর রেশিওটা আসছে। যদি এই গ্যামেটটা অনেক বেশি তৈরি হতো কম্পেয়ার টু এই গ্যামেটটা বা এই গ্যামেটটা, তখন কিন্তু এই 9:3:1 3:3:1 এর রেশিওর ব্যাপারটা আসতোই না। তাহলে এই প্রি রিকুইজিটটা কিন্তু আমরা অনেক আগের থেকে ধরে নিচ্ছি। এইবার যেটা প্রশ্ন আসছে, ধরে নিচ্ছি, কিন্তু সবসময় যে এটা হবে সেটা নাও হতে পারে। ইফ দিস টু জিনস আর লিঙ্কড জিনস, মানে এই আর আর ওয়াই, এদের মধ্যে যদি কোনো লিঙ্কেজ থাকে, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, তখন আমরা দেখব পেরেন্টাল টাইপ, মানে হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই, যেটা কিন্তু পেরেন্টের মধ্যে ছিল। ঠিক আছে, দেখো নাও একটু, পেরেন্টের মধ্যে ছিল। পেরেন্টাল টাইপ বলতে কি বোঝায়? এইটা পেরেন্টাল টাইপ। ঠিক আছে, যেটা পেরেন্টের মধ্যে ছিল, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই, সেইটা। আর এইগুলো হচ্ছে রিকম্বিনেন্ট টাইপ, যেগুলো ডিউ টু রিকম্বিনেশন তৈরি হয়েছে ডিউরিং মিওসিস। অফেন দেখা যায় যে ইফ দ্য জিনস আর লিঙ্ক, তখন কিন্তু পেরেন্টাল যে টাইপ গ্যামেটস সেগুলো কিন্তু অনেক বেশি তৈরি হয় কম্পেয়ার টু রিকম্বিনেন্ট টাইপ গ্যামেটস। So if that is the case, then this 9:3:3:1 ratio will not be followed যদি পেরেন্টাল গ্যামেটস অনেক বেশি হয় কম্পেয়ার টু রিকম্বিনেন্ট গ্যামেটস, অ্যান্ড দ্যাট ইজ দ্য কন্ডিশন নোন অ্যাজ ইয়োর লিঙ্কেজ। ঠিক আছে, যেটার ব্যাপারে আমরা নেক্সট ক্লাসে পড়বো। নাও স্টিল 5 minutes লেফট, কারোর যদি কোনো ডাউট থাকে ইউ ক্যান আস্ক। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। হ্যালো। হ্যাঁ। স্যার বলছিলাম স্যার, ডোমিনেন্ট অ্যালিল আর রিসেসিভ অ্যালিলের ওটা একটু করতে স্যার। আমি বলছিলাম যে স্যার, হ্যাঁ। যেখানে ডোমিনেন্ট অ্যালিলটা এক্সপ্রেস হচ্ছে, হুম। ওটা স্যার সেল ফাংশনের জন্য যতটা প্রোটিন প্রয়োজন সে হ্যাঁ। ফুললি করতে পারছে, বাট রিসেসিভ অ্যালিলটা স্যার লেস ফাংশনই আর নন ফাংশনের জন্য এটা ডোমিনেন্ট হচ্ছে আগে জিনটা, তাই তো স্যার? না, দেখো ব্যাপারটা হচ্ছে, আমি আবার তোমাদের বলছি এবং এটা আমি ক্লাসেও বোঝাবো, যে ডমিনেন্ট অ্যালিল এবং রিসেসিভ অ্যালিল ব্যাপারটা হচ্ছে যে তুমি কিভাবে জিনিসটাকে ডেসক্রাইব করছো, তুমি জিনিসটাকে কিভাবে ডেসক্রাইব করছো। ঠিক আছে, এবার একটা আ, 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 ব্যাপার হচ্ছে গিয়ে যে তুমি এই যে সিড শেপ যেটা হয় না, সিড শেপ, রাউন্ড না wrinkled, it is due to starch granules that is formed within the seed, মানে একটা মটর দানার মধ্যে যে স্টার্চ গ্র্যানিউল তৈরি হয়। এবার আমি যদি সিড শেপের দিক থেকে বিচার করি, তখন কিন্তু আমি ডমিনেন্ট রিসেসিভ বলতে পারছি, যে রাউন্ড সিডস আর ডমিনেন্ট অ্যান্ড wrinkled seeds are recessive, having recessive alleles। কিন্তু আমি যদি স্টার্চ গ্র্যানিউলের আম, ইয়ের থেকে বলতে যাই, পয়েন্ট অফ ভিউ থেকে বলতে যাই, তখন কিন্তু আমি বলবো ইনকমপ্লিট ডমিনেন্স। মানে যেটা, ধরো তোমার ক্যাপিটাল আর স্মল আর, এইখানে এরা কিন্তু শেপে রাউন্ড হলেও যে স্টার্চ গ্র্যানিউলস গুলো তৈরি করে সেগুলো কিন্তু ইন্টারমিডিয়েট শেপের স্টার্চ গ্র্যানিউলস তৈরি করে। তা সেইখান থেকেই আরো সহজ ভাবে বোঝাতে গেলে, যে জেনেটিসিস্টরা যেহেতু সেই সময় সব ফর্সা ছিলেন, ফলে তারা যেটা বলতেন যে একজন অ্যালবিনো মানুষের মধ্যে সব ডমিনেন্ট জিন আছে আর নিগ্রোদের মধ্যে রিসেসিভ আছে। বাট দ্যাট ইজ নট দ্য কেস। যারা নিগ্রো তাদের মধ্যে মেলানিন প্রোডাকশনের জিন আছে, তাই জন্য তাদের শরীরে মেলানিন বেশি প্রডিউস হচ্ছে। ঠিক আছে, সো এইখানেই আমি ব্যাপারটা বোঝাতে চাইছি
বাট তোমাদের বোঝার জন্য তোমরা যেগুলো বলছো সেগুলো ঠিক। ডমিনেন্ট ডেফিনিটলি ইন জেনারেল রিসেসিভের থেকে বেশি দেখা যায়। ডমিনেন্ট সব জেনারেশনে প্রেজেন্ট থাকে, রিসেসিভ সব জেনারেশনে প্রেজেন্ট নাও থাকতে পারে। ডমিনেন্ট রিসেসিভ একসাথে থাকলে ডমিনেন্টটাই এক্সপ্রেস হয়। ডমিনেন্ট এমন কিছু প্রোটিন তৈরি করতে পারে যে প্রোটিন গুলো কোনো একটা পার্টিকুলার বৈশিষ্ট্য দেয় যেটা রিসেসিভ তৈরি করতে পারে না। সেই প্রোটিন গুলোর অভাবে অনেক সময় অনেক অসুখ বিসুখ হয়। দিজ আর অল ট্রু, আমি এগুলোকে খণ্ডন করছি। বাট তোমরা যেহেতু বিএসসি মেজর বায়োটেকনোলজি স্টুডেন্ট, তোমাদের এটাও বুঝতে হবে যে এই সবকটা সত্য ছাড়াও কিন্তু এগুলোর প্রচুর এক্সেপশন আছে। সব সময় যে একটা অ্যালিল ডমিনেন্ট হলেই সেটা এক্সপ্রেস করবে বা পেনিট্রেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। এইটুকুই আমার বক্তব্য। আদারওয়াইজ তোমরা যেগুলো বললে ডমিনেন্ট অ্যালিলস নিয়ে, অল ট্রু। ঠিক আছে। সো উই হ্যাভ 1 more minute লেফট। আর কোয়েশ্চেন নিয়েও লাভ নেই, কারণ ইয়ে করা যাবে না, অ্যান্সার করা যাবে না, তার মধ্যে শেষ হয়ে যাবে। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইউ ক্যান পুট ইট ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমি অ্যান্সার করে দেবো।